এই আজকে টেস্টটা দিয়েছো প্রত্যেকে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ওকে, ওখানে 20টা কোশ্চেন ছিল। 20টা কোশ্চেন ছিল, মার্কস গুলো আমি দেখাচ্ছি। তার আগে হচ্ছে আমি উত্তরগুলো এখানে আলাদা করে বলে দিচ্ছি। আরো 10টা এক্সট্রা আছে, সেগুলো করার পরে তারপরে একসাথে বলছি। প্রথমটা বলেছে যে কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত? আসাম। 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 আসামে। আসাম, আসামে কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক অবস্থিত। ভেরি গুড। নেক্সট বলছে কেলিয়ারিও ঘানা ন্যাশনাল পার্কে যে কোন কান্ট্রি থেকে যে বার্ডরা আসে? এটা না আন্দাজে করেছে, অপশন ডিটা করেছিলাম। না, অ্যান্সার হবে এটা আফগানিস্তান, তুর্কমেনিস্তান। কারণ কি, কেলিয়ারিও ন্যাশনাল পার্কটা কোথায় অবস্থিত? রাজস্থানে। রাজস্থান। তো রাজস্থানে যে পাখিরা আসবে তারা কোথা থেকে আসবে? তারা আসবে এটা বুঝতে ওয়েস্ট পারিনি থেকে, পশ্চিম কোশ্চেনটা। উইন্টারিং এরিয়া মানে নিয়ারেস্ট কান্ট্রি থেকে আসবে, তাই তো? হুম। মানে দেখো কোশ্চেনটা কেন, দেখো না বুঝতে পারার মতো খুব কঠিন ছিল না, একটু মানে মাথা লাগালে হয়ে যেত। দেখো একটা জিনিস কি বলছে যে রাজস্থান আমাদের ভারতের কোথায়? পশ্চিম দিকে অবস্থিত, ওয়েস্ট। এই যদি আমরা ভাবি এইভাবে, এখানে রাজস্থান অবস্থিত, তাহলে রাজস্থানে যে পাখিরা আসবে উইন্টার সিজনে, যে পাখিরা আসবে উইন্টার সিজন মানে শীতকালে, পাখিরা কোথা থেকে আসবে? এই দিক থেকে আসবে, পশ্চিম থেকে আসবে। তাহলে ইন্ডিয়া বাংলাদেশ থেকে তো আসবে না, বাংলাদেশের দিক থেকে আসার কোনো চান্স নেই। নেপাল থেকে কিছুটা ভাবতে পারি, কিন্তু নেপাল বা ভুটানে এইভাবে কোনো মানে বার্ডদের জন্য কিছু নেই। শ্রীলঙ্কা থেকে আসবে না, কারণ শ্রীলঙ্কা হট কন্টিনেন্ট। মলদ্বীপ থেকে, মলদ্বীপ, শ্রীলঙ্কা, মায়ানমার এদিক থেকে আসবে না, এগুলো হট। থাইল্যান্ড এগুলো থেকে আসবে না। আর অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড মানে অনেক দূর থেকে, এত দূর থেকে এমনি যে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড হট রয়েছে, তাহলে একমাত্র আসবে কোথা থেকে? পশ্চিম দিক থেকে আসে। সেই জন্য আফগানিস্তান, তুর্কমেনিস্তান, চায়না, সার্বিয়া। এর বোঝা গেছে? তো চায়না থেকে কেন আসলো তাহলে? স্যার আসলে ওয়াটার ফাউল জিনিসটা বুঝতে পারিনি, ফ্রম হুইচ কান্ট্রি ওয়াটার ফাউল ব্যাপারটা বুঝতে পারিনি। কোথায় ওয়াটারফল পাখি তো একটা। ওয়াটার ফাউল একটা পাখি, ওয়াটার ফাউল তুমি ও। নাই বোঝো, কোনো অসুবিধা নেই। একটা মেজর উইন্টারিং এরিয়া, মানে একটা ঠান্ডা জায়গা। ঠান্ডা জায়গা কোথায় আছে? এগুলো ছাড়া আর কোথায় আছে? চায়না, তুর্কমেনিস্তান, সার্বিয়া, রাশিয়া, ওই দিক থেকেই তো আসবে না। হ্যাঁ স্যার। সেটাই। আচ্ছা, ওয়েস্ট বেঙ্গলের হেরিটেজ সাইট? সুন্দরবন। সুন্দরবন। সুন্দরবন ন্যাশনাল পার্ক। সোজা প্রশ্ন। আচ্ছা, নেক্সট কি বলেছে যে মানস ওয়াইল্ড লাইফ স্যাংচুরি? আসাম। 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 মানস ওয়াইল্ড লাইফ স্যাংচুরি, আসাম। আচ্ছা, দ্য ভ্যালি অফ ফ্লাওয়ার্স ন্যাশনাল পার্ক? উত্তরাখণ্ড। 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 উত্তরাখণ্ডে অবস্থিত। ভেরি গুড। ওয়েস্টার্ন ঘাটের পার্ট নয় কোন রাজ্যের উপর দিয়ে ওয়েস্টার্ন ঘাট যায়নি? হিমাচল। হিমাচল। হিমাচল প্রদেশ। ভেরি গুড। আচ্ছা, ওয়েস্টার্ন ঘাটে কিসের জন্য সিগনিফিকেন্ট বা তাৎপর্যপূর্ণ? ওয়েস্টার্ন ঘাট বায়োডাইভার্সিটি এন্ড বায়োডাইভার্সিটি। বলছে রিভার রাইন ফরেস্ট করে দিয়েছিলাম। বলছে পশ্চিমঘাট পর্বতমালা কি কারণের জন্য তাৎপর্যপূর্ণ? সিগনিফিকেন্ট মানে তাৎপর্যপূর্ণ। বায়োডাইভার্সিটির জন্য না, এখানে যে হটস্পট তৈরি হয়েছে, তাই না? এক্সেপশনাল বায়োডাইভার্সিটি। একটু বলুন। হাই অ্যালপাইন পিকস আর রিভার রাইন। হাই অ্যালপাইন পিকস মানে অ্যালপাইন মানে এক ধরনের গাছ দেখা যায়, অ্যালপাইন পিকস গাছ দেখা যায়। রিভারাইন ফরেস্ট মানে এখান দিয়ে প্রচুর নদী গিয়েছে, নদী তৈরি হয়েছে। নদীর ফলে যে মানে যে তোমার জঙ্গল তৈরি হয় সেটার কথা বলা হয়েছে। আর ওটাতে বায়োডাইভার্সিটি। আর পপুলেশন অফ ওয়ান হর্ন রাইনোসরাস, এক শৃঙ্গ রাইনোসরাসের তো কোনো মানে এই নেই, ওয়েস্টার্ন ঘাটের কোনো মানে এ নেই, একমাত্র জীব বৈচিত্র্যের জন্যই গুরুত্ব, তাই তো? আর এন্ডেমিজম মানে তো বিপন্ন প্রজাতি যেগুলো পাওয়া যাচ্ছে। একদম বিপন্ন প্রজাতি, যেসব মানে প্রাণী, যেসব প্রজাতি বিপন্ন হতে চলেছে সেগুলো ওখানে পাওয়া যায়। আমরা সেই গ্রিন ডেটা বুক, রেড ডেটা বুক পড়েছি, সেখানে আছে। আচ্ছা, নট স্পিসিস ফাউন্ড ইন নন্দা দেবী ন্যাশনাল পার্ক কোনটা পাওয়া যায় না? বেঙ্গল টাইগার। একদম, বেঙ্গল টাইগার বেঙ্গলেই পাওয়া যায়। ঠিক আছে। আচ্ছা, হ্যাঁ, কি করেছে সুন্দরবন? কতটা এরিয়া? 10,000। 10,000 কিমি। 10,000।
10,000 স্কোয়ার কিলোমিটার। কি করেছো? ওয়েস্টার্ন ঘাট কোন রাজ্যে নেই? পাঞ্জাব পাঞ্জাব। পাঞ্জাব। পিগমি হগস কোন পার্কের জন্য ফেমাস? এটা অপশন ডি করেছে একটু আন্দাজে। কাজিরাঙ্গা কাজিরাঙ্গা। পিগমি হগস কাজিরাঙ্গা ন্যাশনাল। কিন্তু কাজিরাঙা তো আপনার একশৃঙ্গ গন্ডার। হক্সটা আসলে কি স্যার? ওখানে কি এখানে কি একটা জিনিসই হতে পারে, অন্য কিছু হতে পারে না? স্যার এটা একটুখানি স্যার, নেটে এটা সার্চ জানা ছিল না। নেটে দেখাচ্ছিল এই তো। মানস সরোবর, আমি কনফিউশনে সার্চ করছিলাম, দেখলাম ওখানে এই তো। মানস দেখাচ্ছে। এই তো পিগমি হগ, দেখো এই যে পিগমি হগ, এই দেখো আসাম, এই যে আসাম। মানস হলেও কি অপশনের মধ্যে আছে? বাকিগুলোর না, মধ্যে মানস কোনোটা হতে নেই। পারে না। ব্যাস, তাহলে আসামের মধ্যে কি হতে পারে? কাজিরাঙ্গা আসামে, তাই তো? আচ্ছা, যদি মানস মানস হতে পারে, থাকে, কাজিরাঙ্গা না থাকে, তাহলে মানস করবো আসাম হিসাবে, তাই মানস তো? হতে পারে, অসুবিধা নেই একদম। বুঝতে পেরেছি। ঠিক আছে, তুমি এটা এরিয়াটা দেখতে হবে তোমাকে। হ্যাঁ, which site became 41st UNESCO heritage site? 41তম heritage site? শান্তিনিকেতন। 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 তারপরে 39th রামাপ্পা টেম্পল। রামাপ্পা টেম্পল, কারণ বাকিগুলো অনেক আগে। রামাপ্পা টেম্পল। আচ্ছা, হাইয়েস্ট নাম্বার অফ হেরিটেজ সাইট কোন রাজ্যে? মহারাষ্ট্র। মহারাষ্ট্র। মহারাষ্ট্র, ভেরি গুড। প্রথম হেরিটেজ সাইট কোনটা ছিল? ফার্স্ট অজন্তা কেভস। অজন্তা। অজন্তা কেভ। কত সালে ছিল মনে আছে? 1983। 1983। কি হয়েছিল 1983-তে? গুরুত্বপূর্ণ ঘটনা। ভারত ওয়ার্ল্ড কাপ জিতে। ভারত ওয়ার্ল্ড কাপ জিতেছিল, প্রথম ক্রিকেট ওয়ার্ল্ড কাপ। আচ্ছা, অজন্তা ইলোরা কেভ, এই যে কোশ্চেনটাই দেওয়া আছে 1983। 83। মোস্ট রিসেন্ট ওই যে স্যাক্রেড হয়সল। হয়েছিল। অপশন বি। হয়েছেলটা সবার শেষ। ভিক্টোরিয়া গথিক আর্ট ডিকো সাউথ মুম্বাই হেরিটেজ সাইট কোথায় অবস্থিত? এটা কি স্যার, মানে কি? মহারাষ্ট্র। একটা সাইটের নাম, ক্লাস করিয়েছিলাম যখন তখন বলেছিলাম। হ্যাঁ, বলেছিলেন গতিকার নিয়ে, কিন্তু এই যে কোয়েশ্চেনটার মানে কি? এটার মানে হচ্ছে কোন রাজ্যে অবস্থিত, কোন স্টেটে অবস্থিত। মহারাষ্ট্র। এই ভিক্টোরিয়া গথিক আর্ট ডিকো বিল্ডিংস, মানে মুম্বাই দেওয়া আছে, মহারাষ্ট্র আর কি আছে। পুরোটারই নাম, এখানে অনেকগুলো বিল্ডিং রয়েছে, অনেক এনসিয়েন্ট টাইমের ভিক্টোরিয়ার সময়ের অনেকগুলো বিল্ডিং রয়েছে। হ্যাঁ, ভিক্টোরিয়া গথিক অ্যান্ড আর্ট ডিকো বিল্ডিংস, অনেক ধরনের অনেক বিল্ডিং রয়েছে। কতগুলো হেরিটেজ সাইট? 42। 42। 42। আচ্ছা, কোনটাকে রবীন্দ্রনাথ টেগোরের এতে হচ্ছে নোবেল পুরস্কারে এ করা হয়েছে? শান্তিনিকেতন। শান্তিনিকেতন। এতটা পর্যন্ত ছিল তাই তো? এতগুলো ছিল তাই তো? না, এই কোয়েশ্চেনটা ছিল না। এইটা ছিল না স্যার। তাহলে কতগুলো কোশ্চেন ছিল? 20টা ছিল না? 20টাই ছিল, 20টাই কিন্তু এটা ছিল। ছিল না। ও এইটা আচ্ছা ছিল আচ্ছা, ঠিক না। আছে ঠিক আছে, এইটা হ্যাঁ। হ্যাঁ, হেরিটেজ কর্ণাটকের হেরিটেজ সাইট কোনটা? হাম্পি। হাম্পি। হ্যাঁ, এইটা ছিল। আচ্ছা, এটা বলো তো, ডাজ নট হ্যাভ এনি ইউনেস্কো হেরিটেজ সাইট, কোন রাজ্যের কোনো হেরিটেজ সাইট নেই? তামিলনাড়ু। কেন? না, তামিলনাড়ু আছে 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 আছে, গুজরাট। স্যার, গুজরাট। গুজরাটে আহমেদাবাদ নেই? আহমেদাবাদ নেই? হ্যাঁ 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 গুজরাটে হ্যাঁ, আছে। মধ্যপ্রদেশ। সবই তো আছে, মধ্যপ্রদেশও আছে, আসামও আছে, সব জায়গাতেই আছে। অ্যান্সার হবে আসাম। কেন? কারণ আসামের ক্ষেত্রে এই জায়গাটার কোশ্চেনটা একটু অন্যরকম আছে, তার কারণ ন্যাচারাল সাইট আছে, তাই তো? হ্যাঁ একদম, আসামের ন্যাচারাল সাইট আছে। ঠিক আছে, কোশ্চেনটা এইভাবে উচিত, হ্যাভ ন্যাচারাল ইউনেস্কো, ন্যাচারাল কোশ্চেনটা করলে ঠিক হতো। ঠিক আছে, কিন্তু অ্যান্সার যদি এরকমও থাকে তোমাকে আসামই করতে হবে। তার কারণ হচ্ছে কি, এগুলো সব আসামে কোনো কিন্তু মানে যে অন্য টাইপের যে আরেকটা কি ছিল ন্যাচারাল আর
কালচারাল আর মিক্সড, একটা কালচারাল, মিক্সড। হ্যাঁ হ্যাঁ, তো কালচারাল কোনো কিন্তু সাইট আসামের নেই, সেই দিক থেকে বিজাতীয়র মতো যদি হয় তোমাকে আসাম কনসিডার করতে হবে। ওকে, বাট এটা উচিত ছিল ন্যাচারাল করা। আচ্ছা, এটা কি হবে? রক কাট আর্কিটেকচার মহারাষ্ট্রের কোনটা, কোথায় অবস্থিত? ইলোরাতে স্যার। ইলোরা। ইলোরা কেভ, ইলোরা কেভ, রক কাট আর্কিটেকচার। আচ্ছা, অজন্তা ইলোরা কেভ এগুলো কোন রাজ্যে অবস্থিত? মহারাষ্ট্র। মহারাষ্ট্র। না, সরি সরি সরি, এখানে কোশ্চেন বলছে কমন ফিচার্স, কমন ফিচার্স, কমন ফিচার্স অজন্তা ইলোরা আগ্রা ফোর্ট। মহারাষ্ট্র। আর এটা 1983 আগ্রা ফোর্ট, তে হয়েছে। হ্যাঁ এটা হচ্ছে 1983-তে হয়েছে। 1983, কারণ সব মহারাষ্ট্রে নয় কিন্তু, ও আচ্ছা, তাজমহল মহারাষ্ট্রে নয়, আগ্রা ফোর্ট দুটো, মহারাষ্ট্রে হ্যাঁ নয়, হ্যাঁ হ্যাঁ। উত্তরপ্রদেশে সব নয়, আর সব মুঘল। মহারাষ্ট্র দুটো, মহারাষ্ট্র দুটো, দুটো উত্তরপ্রদেশ। অপশন সিটা সব কিন্তু option জায়গাতেই C হবে, টা এগুলো কমন সব- ফিচার্স বলেছে, ঠিক আছে। আচ্ছা, এটা কি কোশ্চেন বলছে? হ্যাঁ, হেরিটেজ সাইট ইউনিক ব্লেন্ড অফ হিন্দু এন্ড ইসলামিক আর্কিটেকচার। फतेहपुर सिक्री। কি হবে বলো? ইউনিক ব্লেন্ড অফ, फतेहपुर सिक्री। অ্যান্সার হচ্ছে ফতেপুর সিক্রি। নোন ফর, কোশ্চেনটা বুঝতে পারোনি হয়তো, নোন ফর ইটস ইউনিক ব্লেন্ড অফ হিন্দু অ্যান্ড ইসলামিক আর্কিটেকচার, মানে হিন্দু এবং ইসলামিক আর্কিটেকচারের একটা সুন্দর মেলবন্ধন কার মধ্যে এসছে? ইন্দো ইসলামিক স্থাপত্যের মধ্যে। কুতুব মিনারও আছে, কুতুব মিনারও হয়, রানী কি ভাব কখনো হয় না, ঠিক আছে, রানী কি ভাব নয়। আর হচ্ছে গ্রেট লিভিং অফ চোলা টেম্পলের নয়, দুটোর মধ্যে ডাউট হতে পারে। একটা হচ্ছে তোমার এই দুটো কখনোই হবে না, এগুলো টোটালি যে হিন্দু আর্কিটেকচারের উপরে গঠিত। হ্যাঁ, ইসলামিক আর্কিটেকচার আর হিন্দু আর্কিটেকচারের মধ্যে দুটো হতে পারে, এটা হচ্ছে কুতুব মিনার আর ফতেপুর সিক্রি। কুতুব মিনার কেন হবে এখানে? কুতুব মিনার হবে না কেন? কারণ কুতুব মিনারের মধ্যে যে ইন্দো ইসলামিক, এর মধ্যে ছিল ইন্দো ইসলামিক আর্কিটেকচার, ঠিক আছে, ইন্দো ইসলামিক। কিন্তু ফতেপুর সিক্রির মধ্যে যে ফাউন্ডেশন গুলো আছে সেগুলোর মধ্যে যে আমাদের হচ্ছে আকবর যেগুলোকে পুরো বানিয়েছিল আর্কিটেকচারের মধ্যে, এই জন্য এটার অ্যান্সার হচ্ছে ফতেপুর সিক্রি হয়। কুতুব মিনার আর ফতেপুর সিক্রির ফাউন্ডারদের কথা মানে ভাবলেই বোঝা যায় হ্যাঁ, কোনটা হিন্দু আর ইসলামিক। আচ্ছা, কি হবে? খাজুরাহো গ্রুপ অফ মনুমেন্টস, মধ্যপ্রদেশ, মধ্যপ্রদেশ। মধ্যপ্রদেশ, এই তো, একদম ফেমাস খাজুরাহো। 42nd ইউনেস্কো হেরিটেজ সাইট অপশন সি হয়েছে। হয় স্যার। হয়েছিল শেষ যেটা। আর হচ্ছে হাউ মেনি মিক্সড হেরিটেজ সাইটস? একটা আছে One. কাঞ্চনজঙ্ঘা। এক হচ্ছে কাঞ্চনজঙ্ঘা, আর মিক্সড যে দেয়া আছে অনলি কাঞ্চনজঙ্ঘা, এটাই যেটা বললাম। লাস্ট সিকিম, কাঞ্চনজঙ্ঘাটা কত সালে হয়েছে? 2016। 1985 তে হয়েছিল। 2016। 2016। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, 2016। ওকে, মোটামুটি 11 জন, জুই 75%, মানে 15টা ঠিক, ইসিতা 14টা, পূর্ণালীর 5টা, জয়দীপ 13, বর্ষা 17, সুদীপ্ত 19, মঞ্জরি 16, প্রিয়াঙ্কা 16, মৈত্রী 16, কুহেলি 11, শুভদীপ 12, 11 জন এই যারা দিয়েছো। আজকে আমরা একটু ডিসকাস করব ভারতের পৌর ব্যবস্থা সম্পর্কে। ভারতের পৌর ব্যবস্থা, দেখো পৌর ব্যবস্থা বলতে আমরা কি বুঝি? পৌর ব্যবস্থা মানে আমরা আমাদের যে মানে আমরা পড়েছিলাম আমাদের যে গভর্নমেন্ট বা সরকার যে শাসন হয় সেটা আমরা পড়েছিলাম 3 টায়ার, মানে 3টে টায়ারে হয়ে থাকে। প্রথমে কি কেন্দ্রীয় সরকার, তাই তো, তারপরে হয় রাজ্য সরকার, আর তারপরে হয় কি আমাদের হচ্ছে লোকাল বডিজ। আমাদের কি হয় 3 ধরনের শাসন আমাদের হয়ে থাকে।
তো তার মধ্যে কেন্দ্রীয় শাসন ব্যবস্থা আমরা দেখেছি, লোকসভা রাজ্যসভা হয়, মানে যেখানে আমাদের এমপিরা থাকে, রাজ্য রাজ্যর মধ্যে থাকে আমাদের এমএলএ রা থাকে, আর লোকাল বডিজ মধ্যে লোকাল বডিজ যে রয়েছে সেখানে দুটো ভাগ, একটা হচ্ছে গ্রামীণের ক্ষেত্রে হয় পঞ্চায়েত, আর শহরের ক্ষেত্রে হয় মিউনিসিপ্যালিটি। তো আজকে আমরা সেই মিউনিসিপ্যালিটি বা পৌর ব্যবস্থা এটা সম্পর্কে আমরা একটু ডিসকাস করবো, ঠিক আছে। তো এই যে পৌর শাসন প্রথমে কিন্তু আমাদের চালু হয়েছিল, সেটা কিন্তু ব্রিটিশ এরার সময়, ঠিক আছে। ব্রিটিশ যুগে 1882 1882 প্রথমবার লর্ড রিপন, আমরা প্রত্যেকেই জানি লর্ড রিপনকে, আমরা প্রত্যেকেই জানি সব থেকে ভালো ভাইসরয় বলা হয়, সব থেকে খারাপ লিটন, আর সব থেকে ভালো লর্ড রিপন। তো লর্ড রিপন প্রথমবার ভারতে পৌর শাসন ব্যবস্থা চালু করেছিল। এই জন্য লর্ড রিপনকে বলা হয় ভারতে স্বায়ত্ত শাসনের জনক, ঠিক আছে। রিপনকে বলা হয় ভারতে স্বায়ত্ত শাসনের জনক, কনসিডার করা হয় থাকে লর্ড রিপনকে। যাই হোক, এই রিপন প্রথমবার, যে রিপন 1882 প্রথমবার অ্যাক্টের মাধ্যমে চালু করেছিল, কিন্তু যে মিউনিসিপ্যালিটি কর্পোরেশন, ঠিক আছে, মানে যেটা শাসন হয়েছিল সেটা কিন্তু অনেকদিন আগে মিউনিসিপ্যাল কর্পোরেশন গঠিত হয়েছিল, ঠিক আছে। মিউনিসিপ্যাল কর্পোরেশন অনেক আগেই গঠিত হয়েছিল। প্রথম মিউনিসিপ্যাল কর্পোরেশন কোথায় হয়েছিল? হয়েছিল মাদ্রাজ প্রেসিডেন্সিতে। মাদ্রাজ প্রেসিডেন্সিতে 1688 খ্রিস্টাব্দে। ব্যাপারটা কি দেখো, ব্রিটিশরা আসার পরে প্রথম যে প্রেসিডেন্সিটা ফর্ম করেছিল বা যে প্রেসিডেন্সিতে তারা থাকতো সেটা কিন্তু মাদ্রাজ প্রেসিডেন্সি। কলকাতায় কিন্তু অনেক পরে, প্রথম ছিল কিন্তু তাদের মাদ্রাজ, হ্যাঁ, আর বোম্বেও অনেক পরে। এই জন্য মাদ্রাজ প্রেসিডেন্সি কিন্তু তাদের কাছে সবার প্রথমে মাদ্রাজ প্রেসিডেন্সি তাদের হাতে ছিল। এরপর তারা অনেক পরে 1726 বোম্বেতে বোম্বেতে এবং কলকাতাতে মিউনিসিপ্যাল কর্পোরেশন গঠিত করেছিল। কলকাতা, ঠিক আছে। তাহলে এটা পরীক্ষা আছে, প্রথম মিউনিসিপ্যাল কর্পোরেশন কোথায় গঠিত হয়েছিল? অবশ্যই আমরা বলবো প্রথম মিউনিসিপ্যাল কর্পোরেশন মাদ্রাজ প্রেসিডেন্সিতে 1688। তারপর তিনটে প্রেসিডেন্সি ছিল, তারপর 1726 বোম্বে এবং কলকাতা প্রেসিডেন্সিতে গঠন হয়েছিল। তো এই এইভাবে কি হয়, ভারতে ধীরে ধীরে যে মিউনিসিপ্যালিটি গুলো আমাদের এখানে গঠিত হয়েছিল, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে, নেক্সট। এবার তো এরপর আমাদের যে পশ্চিমবঙ্গে, ঠিক আছে, এরপর ভারতে বিভিন্ন সময়ে আস্তে আস্তে ভারত স্বাধীন হয়। এবার ভারত স্বাধীন হওয়ার পরেও যে আমাদের একটা জিনিস মাথায় রাখবে, ভারত স্বাধীন হওয়ার পরেও যে এই যে লোকাল মানে স্বায়ত্ত শাসন ব্যবস্থা, এটাকে চালু করা নিয়ে অনেক মত পার্থক্য ছিল। সেই কারণে এই যে পঞ্চায়েতি রাজ বা মিউনিসিপ্যালিটি, এটা কিন্তু যখন 1947 সালে ভারত স্বাধীন হয় তখন কিন্তু হয়নি, হলো কবে? 1993 সালে এসে, ঠিক আছে। সরি, 1993 না, 1991, 1991 এসে, তাই তো। 91-তে অ্যাক্ট। তো এটা এই জন্য এত পরে চালু হলো। ঠিকই তো বললাম, 93 তো না, 91 কোনটা? 93 93। 93, ঠিকই আছে। তো 1993-তে এসে প্রথমবার চালু হলো। তার কারণ এটা কিন্তু মূল সংবিধানে করা হয়নি, এটা একটা গণপরিষদে ওটা নিয়ে বড় একটা কন্ট্রোভার্সিয়াল ব্যাপার চলছিল, ঠিক আছে। তো ভারতে এবার এই জিনিসটা, এই যে মিউনিসিপ্যালিটিটা আমাদের যুক্ত করা হয়েছে ভারতে 74তম সংশোধনের মাধ্যমে। 74তম সংবিধান সংশোধনের মাধ্যমে সংশোধন হয়েছিল, যেখানে আমাদের অ্যাড করা হয়েছে পার্ট 9, ঠিক আছে। পার্ট 9-এর এ তে এই পার্টটাকে যোগ করা হয়েছে। আর এখানে যদি আমরা তফসিল বলি তাহলে আমাদের দ্বাদশ 12th শিডিউল, দ্বাদশ তফসিলে এর সম্পর্কে আলোচনা করা হয়েছে 74তম সংবিধান সংশোধনের মাধ্যমে। এবার পড়তে গিয়ে প্রথমে আমাদের একটা জিনিস জানতে হবে, ঠিক আছে। প্রথমে আমাদের একটা জিনিস জানতে হবে যে এটা পড়ার সময় প্রথমেই একটা আহ, ভালো কথা আমাদের একটু বুঝতে হবে, যে আমরা একটা কথা শহরের ক্ষেত্রে শুনি, ঠিক আছে। আমি বলে দিই, আচ্ছা, আমি বলে দিই। হুম হুম প্রথমে একটা জিনিস বলে দিই যে
একটা কথা তোমরা শুনেছো, ওয়ার্ড, ঠিক আছে, ওয়ার্ড একটা কথা শুনেছো, আর একটা কথা শুনেছো কাউন্সিলর, ঠিক আছে। দুটো কি জিনিস, ওয়ার্ড আর কাউন্সিলর? ওয়ার্ড, ওয়ার্ড মানে কি? ওয়ার্ড মানে হচ্ছে যে এই যে আমাদের যে পৌর অঞ্চল, যেমন আমাদের এর ক্ষেত্রে, যেমন ভোটের ক্ষেত্রে যেমন লোকসভার হচ্ছে বলেছিলাম কনস্টিটিউয়েন্সি, সেরকম এই যে পৌর অঞ্চল হয়ে থাকে, মানে একটা পৌরসভার মধ্যে যে জায়গায় তার মানে সে ভদ্রলোক বা যে থাকবে বা হেড হবে, তার যেটা অঞ্চল ভাগ থাকবে, খাবার ধরো দমদম, তাহলে সেরকম পৌর অঞ্চল, তাহলে সেই পৌর অঞ্চলগুলো বিভক্ত হয় কিছু ওয়ার্ডে, ঠিক আছে, পৌর অঞ্চল বিভক্ত হয় কিছু ওয়ার্ডে। এবার কোন পৌর অঞ্চলের মধ্যে মিনিমাম নাম্বার অফ কতগুলো ওয়ার্ড থাকা বাধ্যতামূলক? মিনিমাম ওয়ার্ড থাকতে হবে কতগুলো? 9টা, ঠিক আছে। 9টা ওয়ার্ড না তাকে থাকতেই হবে, মিনিমাম 9টা যেন থাকে। এবার বেশি থাকলেও অসুবিধা নেই, এইভাবে ভাগ করা যায় যে এ টাইপ ওয়ার্ডের মধ্যে থাকে 35টা, যেটা সর্বোচ্চ হয়, বি টাইপের মধ্যে থাকে 30টা, সি টাইপের মধ্যে থাকে 25টা, ডি টাইপের মধ্যে থাকে 20টা, আর ই টাইপের মধ্যে থাকে 15টা, ঠিক আছে। এরকম ওয়ার্ড, যেমন আমাদের ওই যে এগুলো পৌর অঞ্চল, মানে যতটা নিয়ে একটা পৌরসভা গঠিত হচ্ছে বা পৌরসভার যতটা অঞ্চল তাকে পৌর অঞ্চল বলছি, সেটা কিছু ওয়ার্ডে বিভক্ত থাকে। তো মিনিমাম ওয়ার্ডের সংখ্যা যেন একটা পৌরসভার ক্ষেত্রে 9টা হয়। এবার সংখ্যা অনুযায়ী তাকে ABCD ক্যাটাগরি 15, 20, 25, 30, 35-এ ভাগ করা হয়। এবার এখানে বলবে কাউন্সিলর কি? কাউন্সিলর হচ্ছে এই যে পৌরসভার মধ্যে যে পৌরসভার সদস্য হয়ে থাকে তাদেরকে কাউন্সিলর বলা হয়। পৌরসভার সদস্যদের কাউন্সিলর বলে। আর এই কাউন্সিলররা কিভাবে নির্বাচিত হয়? আমাদের যে ইউনিভার্সাল অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজির মাধ্যমে, মানে সার্বজনীন প্রাপ্তবয়স্ক ভোটাধিকারের ভিত্তিতে। ওকে, বলো, এতটা ক্লিয়ার হলে বলবে। আচ্ছা, টাইপ এ টাইপ বি ওটা কি বললেন বুঝলাম না। মানে সংখ্যার ভিত্তিতে, সংখ্যার ভিত্তিতে যদি 35টা ওয়ার্ড থাকে, ঠিক আছে, 35টা বেশি ওয়ার্ড থাকে, তখন মানে সর্বাধিক যদি 35টা ওয়ার্ড থাকে তাকে এ টাইপের বলা হবে, মানে সেটা বড় পৌরসভা। বি হলে যদি 30টা থাকে বি টাইপ বলা হবে, যদি 15টা থাকে তাহলে ই টাইপ বলা হবে। কি বললাম, বোঝা গেল? যদি 32টা থাকে তাহলে এ। 32টা থাকলেও এ, 35 পর্যন্ত, 30 থেকে 35-এর মধ্যে এ, আচ্ছা। মানে 30 থেকে 25-এর মধ্যে বি, 20 থেকে, কি বললো, কথা কেটে যাচ্ছে গো, কি বলছো বলো বলো। আচ্ছা, বলো, এগোবো তাহলে। হ্যাঁ স্যার। ওকে, নেক্সট। এবার দেখো, এবার এবার আমরা প্রথমে বুঝে গেলাম যে কাউন্সিলর জিনিসটা কি। এবার যে কাউন্সিলরের হেড হয়, কাউন্সিলর এদের যে হেড হয়, প্রধান হয়, তাকে কি বলা হয় জানো তো, না জানো না? তাকে বলা হয় পৌরপ্রধান। মেয়র। মেয়র শুনেছো তো নাম? হ্যাঁ স্যার। কাউন্সিলর যে প্রধান হয় তাকে মেয়র বলা হয়। ওকে, এবার দেখো, এবার একটা কথা প্রথমে একটু বুঝিয়ে দিই যে দুটো টার্ম তোমরা বিভিন্ন জায়গায় শুনেছো, কিন্তু দুটোর মধ্যে হয়তো পার্থক্য করতে পারো না। একটা হচ্ছে মিউনিসিপাল কর্পোরেশন, ঠিক আছে, আরেকটা কথা হচ্ছে মিউনিসিপ্যালিটি। তোমাদের মনে হতে পারে যে দুটো একই জিনিস, না আলাদা। মিউনিসিপ্যালিটি, যদি বাংলায় বলি মিউনিসিপ্যাল কর্পোরেশন মানে পৌর নিগম বলা হয়, ঠিক আছে, আর মিউনিসিপ্যালিটি এটাকে বলা হয় পৌরসভা। কি মনে হয় দুটোর মধ্যে কি পার্থক্য হতে পারে? বলো। স্যার, মিউনিসিপাল কর্পোরেশনটা অনেক বড় জায়গা আর ভেরি গুড, মিউনিসিপ্যালিটিটা অনেক ছোট। ভেরি গুড,
মিউনিসিপ্যাল কর্পোরেশন হচ্ছে বড় বড় শহরের ক্ষেত্রে হয়, যেগুলো মহানগর হয়, হ্যাঁ, যেগুলো বড় মহানগর বলা হয়, তাদের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে মিউনিসিপ্যাল কর্পোরেশন। ঠিক আছে, যেমন আমরা যদি এক্সাম্পল বলি দিল্লি, মুম্বাই, কলকাতা, হায়দ্রাবাদ, ব্যাঙ্গালোর, এইসব জায়গাগুলো হচ্ছে পৌর নিগম। হুম, আর যেগুলো ছোট শহর হয় সেই জায়গার ক্ষেত্রে হয় আমাদের মিউনিসিপ্যালিটি। ঠিক আছে, ছোট শহরের ক্ষেত্রে মিউনিসিপ্যালিটি হয়ে থাকে। আর এর যে প্রধান, এই যে মিউনিসিপ্যাল কর্পোরেশন হয় তার প্রধান পদকে মেয়র বলা হয়, আর এর যে প্রধান মিউনিসিপ্যালিটির যে প্রধান হয় তাকে বলা হয় চেয়ারম্যান। ঠিক আছে, তাকে বলা হয় চেয়ারম্যান। মানে এর কাউন্সিলের প্রধানকে বলা হয় মেয়র মিউনিসিপ্যাল কর্পোরেশনের, আর এর কাউন্সিলের চেয়ারম্যানকে বলা হয়, মানে চেয়ারম্যানকে যেমনি জাস্ট চেয়ারম্যানই বলা হয়। বল, ক্লিয়ার হলো এতটা? হ্যাঁ স্যার। স্যার আগেরটা একটুখানি দেখান। আগের পেজ, হ্যাঁ ওকে। স্যার, ওই কোণে 1993টা কেন লিখেছেন স্যার? 1993 সালে এটা বলছিলাম যে আইনের মাধ্যমে যে 74তম সংবিধান সংশোধন হয়েছিল না, এটা 1993 সালে হয়েছিল, সেই কথাই বলা হয়েছে। ওকে, আচ্ছা, আরেকটা জিনিস একটু বলুন কি, বললেন না যে আহ, পৌরসভার সদস্যদের হচ্ছে বলা হয় কাউন্সিলর, তাই তো? হুম হুম হুম। তাহলে কাউন্সিলর মানে প্রত্যেকটা ওয়ার্ডের কি আলাদা আলাদা কাউন্সিলর থাকে? একদম, যেমন আমাদের যদি বলি যে পঞ্চায়েতের ক্ষেত্রে প্রত্যেক, মানে পঞ্চায়েত প্রত্যেক গ্রামের আলাদা আলাদা, প্রত্যেক গ্রাম বলতে প্রত্যেক পঞ্চায়েতে মানে হয়তো দুটো গ্রাম নিয়ে একটা পঞ্চায়েত গঠন হয়েছে, তো প্রত্যেকটা যে পঞ্চায়েত আছে তার তো আলাদা আলাদা সদস্য হবে না। এবার সেই সদস্যের মধ্যে যে হেড হবে তাকে পঞ্চায়েত প্রধান বলা হয়। যেরকম কাউন্সিলর থাকে, কাউন্সিলরদের মধ্যে যে হেড হবে তাকে মেয়র বলা হয়। ঠিক আছে, সদস্যদের কাউন্সিলর বলা হয়, পঞ্চায়েত সদস্য মানে এতে শহরের ক্ষেত্রে সেটা কাউন্সিলর। আচ্ছা, কাউন্সিলের হেড কাউন্সিলর, কাউন্সিলের হেড কাউন্সিলর। ঠিক আছে, তার মানে তো মানে যদি ধরুন ধরলাম যে 35টা ওয়ার্ড আছে, তাহলে হুম হুম, 35 জন আলাদা আলাদা কাউন্সিলর হবে, তাই তো? 35টা আলাদা আলাদা কাউন্সিলর, একদম। আচ্ছা, স্যার হুম, বলো বলো। তাহলে বলছি ওই 35 জন কাউন্সিলর কি মেয়র চুজ করতে পারে ওরা? হ্যাঁ, না স্যার, ওখান ওটা থেকে এবার আসবো আস্তে আস্তে কিভাবে ভোট হয় নির্বাচন হয় সেগুলো বলবো। বলো, হয়েছে? এগোচ্ছি তাহলে। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ স্যার। আচ্ছা, এবার একটা জিনিস এখানে বোঝো যে একটা জায়গা, সেই জায়গা পৌরসভা হবে কিভাবে। ঠিক আছে, মানে একটা আমরা বললাম এই যে মিউনিসিপ্যালিটি বা পৌরসভা, কোন একটা অঞ্চলকে তুমি পৌরসভা কিভাবে ঘোষণা করতে পারবে। পৌরসভা গঠনের শর্ত, প্রথমত কে বলতে পারে যে এই জায়গাটা পৌরসভা, মনে রাখবে সেটা বলবে রাজ্যপাল। ঠিক আছে, রাজ্যপাল ডিক্লেয়ার না করলে কোনো অঞ্চল কখনোই পৌরসভা হতে পারবে না। ঠিক আছে, তবে পৌরসভা হওয়ার ক্ষেত্রে কিছু ক্রাইটেরিয়া থাকতে হবে। নাম্বার ওয়ান কি, সেই জায়গার যে জনসংখ্যা, সেটা জনসংখ্যাকে ন্যূনতম 30,000 হতে হবে। 30,000 জন মিনিমাম হতে হবে, 30,000-এর কম হলে হবে না কোন একটা পৌরসভা করতে গেলে। ঠিক আছে, এবং যে জনঘনত্ব, এবার এরকম নয় যে অনেক বড় জায়গা সেটা হয়ে গেল, সেরকম নয়, জনঘনত্ব 750 জন ন্যূনতম হতে হবে মিনিমাম। এগুলো ক্রাইটেরিয়া, মানে বেশি লোক যদি থাকে এবং বেশি ঘনত্বে যদি থাকে কম জায়গার মধ্যে তাহলেই সেটা হবে। এবং সেই জায়গার, ঠিক আছে, সেই জায়গার 50%-এর বেশি, 50%-এর বেশি প্রাপ্তবয়স্ক লোককে নন এগ্রিকালচার ফিল্ডে হতে হবে, মানে কৃষক, মানে কৃষি ভুক্ত হওয়া যাবে, নন এগ্রিকালচার ফিল্ডের হতে হবে। ঠিক আছে, যদি হয় তখন সেটাকে পৌরসভা হিসেবে ঘোষণা করতে পারে রাজ্যপাল। কি বললাম, বোঝা গেল? ওটা রাজ্যপাল দ্বারা কি হতে হবে, স্বীকৃত? রাজ্যপাল ঘোষণা করতে পারে সেই অঞ্চলটাকে। ও, ঠিক আছে,
এরকম নয় যে মমতা বলে দিল, সেরকম নয়, রাজ্যপাল ঘোষণা করবে। এগুলো যদি ফিল হয় তখন রাজ্যপালের কাছে যাবে, রাজ্যপাল যদি বলে হ্যাঁ ঠিক আছে ওকে, তখন হয়ে যাবে। মানে চাষবাস করবে না সেরকম হতে নন হবে। একদম Plus নন tradition। এগ্রিকালচার ফিল্ডে, নন এগ্রিকালচার ফিল্ডের সাথে যুক্ত হতে হবে। আর যদি বুঝে গেল? চাষবাস করে তাহলে কি সেটা পঞ্চায়েত হয়ে যাবে? অবশ্যই, তাহলে সেটা পঞ্চায়েত থাকবে। এবার পঞ্চায়েত গুলোই কি, অনেক জায়গায় পঞ্চায়েত আছে, সেই জায়গার লোকেরা যদি ধীরে ধীরে চাষবাস ছেড়ে তোমার হচ্ছে বা ব্যবসা বা এর দিকে যুক্ত হয়, তখন সেই জায়গা পঞ্চায়েত থেকে তোমার মানে সেই জায়গা তখন পঞ্চায়েত থেকে মিউনিসিপ্যালিটিতে উত্তীর্ণ হতে পারে। হয় তো, এরকম অনেক জায়গায় হয়। আচ্ছা, পঞ্চায়েত আচ্ছা। ছিল, তারপর ধীরে ধীরে মিউনিসিপ্যালিটি হয়ে গেছে, যখন সেই জায়গার লোকেরা চাকরি পেয়ে প্রফেশনের সাথে যুক্ত, মানে টিচিং বা অন্যান্য প্রফেশনের সাথে যুক্ত হচ্ছে। তার মানে গ্রাম থেকে শহর হয়ে যাচ্ছে, তাই তো? গ্রাম থেকে শহর, একদম। এই পৌরসভার যে নির্বাচন হয়, সেই নির্বাচনের ক্ষেত্রে যে সদস্য হয়, ঠিক আছে, প্রার্থী যে হয় তার ন্যূনতম বয়স, ঠিক আছে, প্রার্থীর বয়স ন্যূনতম হতে হয় 21 বছর, ঠিক আছে, 21 বছর, 21 এজ। 21 বছরের যে কোনো ব্যক্তি পৌরসভার সদস্য হতে পারে, মানে ভোটে দাঁড়াতে পারে। ক্লিয়ার হলে বলবে। এই 21 বছরের ওটা একটু বলুন আবার। 21 বছর হলে তুমি ভোটে দাঁড়াতে পারবে অ্যাজ এ মেম্বার হিসাবে। যেমন হচ্ছে আমরা হচ্ছে এর ক্ষেত্রে তোমার হচ্ছে এমএলএ বা এমপির ক্ষেত্রে 25 বছর, সেরকম এই পঞ্চায়েত সদস্য হতে গেলে 21 বছর। পঞ্চায়েত সদস্য মানে কাউন্সিলর হতে হলে? হ্যাঁ সরি সরি, হ্যাঁ কাউন্সিলর সদস্য। পঞ্চায়েত মিউনিসিপ্যালিটির ক্ষেত্রে এজ সেম, 21 আচ্ছা, বছর। ভোট 18 বছরে দিতে পারবে, কিন্তু সদস্য হতে গেলে তোমার 21 বছর লাগে। আমি ওটাই ভাবছি যে ভোট তো 18 বছরে। ভোট 18 বছর, কিন্তু তুমি ওই যে লোকসভার যে ভোট, তাহলে তুমি 18 বছর বয়সে 19 বছরের যে কেউ দিতে পারে, কিন্তু সে কি 19 বছরের কোনো ছেলে কি প্রার্থী হিসাবে দাঁড়াতে পারবে? হম। সেটাই বলা হচ্ছে। বলো, ক্লিয়ার হলে বলবে। হ্যাঁ স্যার। এবার দেখো, নেক্সট পরের পেজে যাচ্ছি। আচ্ছা, এবার যে কথাটা বলছিলাম, এই যে 74তম সংবিধান সংশোধন যেটা আমাদের হয়েছিল 1992-তে হয়েছিল একটা, 93-তে কার্যকরী হয়েছিল। যাই হোক, এই অ্যাক্টে বলা হয়েছে যে আমাদের যে পৌরসভা, ঠিক আছে, এই যে পৌরসভা, এই পৌরসভা হচ্ছে 3টে ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে নগর পঞ্চায়েত, মিউনিসিপ্যাল কাউন্সিল, মিউনিসিপ্যাল কাউন্সিল আর মিউনিসিপ্যাল কর্পোরেশন। এখানে বলা হয়েছে পৌরসভা 3টে ভাগে বিভক্ত করা হয়েছে পৌরসভা। এটা হচ্ছে নগর পঞ্চায়েত, মিউনিসিপ্যাল কাউন্সিল আর মিউনিসিপ্যাল কর্পোরেশন। এবার প্রশ্নটা আসবে যে তাহলে নগর পঞ্চায়েত কোনটাকে বলবো? যেগুলো গ্রাম থেকে শহরের দিকে, মানে শহরের দিকে পরিবর্তন হয় বা হতে পারে, সেগুলোকে নগর পঞ্চায়েতে বলা হয়। প্রক্রিয়ার মধ্যে রয়েছে, তখন সেটাকে নগর পঞ্চায়েত বলা হবে, মানে পঞ্চায়েত থেকে সে নগর। মিউনিসিপ্যাল কাউন্সিল হচ্ছে ছোট শহরগুলোকে বলা হবে, ছোট শহরাঞ্চলগুলোকে বলা হবে। আর মিউনিসিপ্যাল কর্পোরেশন বড় শহরাঞ্চলকে বলা হবে। এটা আমাদের এই 74তম সংবিধান সংশোধনে এটা বলা হয়েছে। আচ্ছা, আর এখানে মনে রাখবো, ওই যে আমি এজটা বলেছিলাম,
আগের পেজে এজটা বলেছিলাম, ওখানে টার্মটা লিখে রাখবে কত বছরের জন্য বছর মানে মেম্বার হিসাবে থাকতে পারবে, 5 বছর, 5 বছর, 5 বছরের টার্ম। তাহলে বলবে হ্যাঁ স্যার, হয়েছে। এবার এই যে পৌরসভা রয়েছে, ঠিক আছে, এই যে পৌরসভা বললাম, যে কোনো পৌরসভার ক্ষেত্রে কিছু কমিটি থাকা বাধ্যতামূলক, ঠিক আছে, পৌরসভার কিছু কমিটি থাকা বাধ্যতামূলক, কমিটি ছাড়া কোনো পৌরসভা গঠন হবে না। যে কেউ একজন বললো আমি সব কাজ করবো, এটা হতে পারে। পৌরসভার মধ্যে কমিটি থাকা বাধ্যতামূলক। তো পৌরসভার মধ্যে ধরনের কমিটি থাকবে? 6টি কমিটি থাকা বাধ্যতামূলক। কি কমিটি? প্রথমে যে কমিটিটা সেটা হচ্ছে বড় কমিটি, বড় বড় কমিটি। নাম্বার 2 ওয়ার্ড কমিটি। নাম্বার 3 স্থায়ী কমিটি। নাম্বার 4 ঐতিহ্য সংরক্ষণ কমিটি। নাম্বার 5 বিশেষ কমিটি। আর নাম্বার 6 যৌথ কমিটি। 6 ধরনের মানে কমিটি থাকা বাধ্যতামূলক, থাকতেই হবে, তাহলে সেটাকে মিউনিসিপ্যাল কর্পোরেশন বা পৌরসভা তুমি বলতে পারবে। এবার একটা জিনিস শুধু এখানে মনে রাখবে, যে বড় কমিটি, ঠিক আছে, এটা গঠন হতে পারে তখনই যদি তার মোট জনসংখ্যা 3 লক্ষ বা তার বেশি হয়, ঠিক আছে, 3 লক্ষ বা তার বেশি জনসংখ্যা হলে গঠিত হয়। আচ্ছা, এটা কি বড় কমিটি বলছেন? বড় কমিটি। ইংলিশে যদি জানতে চাও, BOROUGH, ও আচ্ছা আচ্ছা আচ্ছা। বড় কমিটি। ওকে, BOROUGH ইংলিশে লিখে দিলাম। বলো, ক্লিয়ার হলে বলবে। হ্যাঁ স্যার। এবার নেক্সট, এবার এবার পশ্চিমবঙ্গে, ঠিক আছে, আমাদের যে পশ্চিমবঙ্গে কতগুলো, ওয়েস্ট বেঙ্গলের কথা আমরা একটু ডিসকাস করব। ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কতগুলো মিউনিসিপ্যাল কর্পোরেশন আছে? স্যার কতগুলো 7টা। মিউনিসিপ্যাল কর্পোরেশন আছে? 7টা। মিউনিসিপ্যাল কর্পোরেশন রয়েছে 7টা। কোথায় কোথায় রয়েছে? নাম হচ্ছে প্রথমে আসানসোল। আসানসোল, আসানসোল রয়েছে তোমার, হচ্ছে তারপর রয়েছে বিধাননগর, তারপর হচ্ছে চন্দননগর, দুর্গাপুর, হাওড়া, কলকাতা আর শিলিগুড়ি। এই 7টা আমাদের মিউনিসিপ্যাল কর্পোরেশন রয়েছে। আর কতগুলো আমাদের হচ্ছে পৌরসভা রয়েছে, মানে মিউনিসিপ্যালিটি রয়েছে? পৌরসভা বা মিউনিসিপ্যালিটি কতগুলো রয়েছে? রয়েছে 115টি। 115টি রয়েছে।
বলো, ক্লিয়ার হলে বলবে। হ্যাঁ স্যার হয়েছে। আচ্ছা, এবার এখানে কিছু ইনফরমেশন একটু মাথায় রাখতে হবে। সেটা কি, যে কলকাতার, ঠিক আছে, কলকাতার যে মিউনিসিপ্যাল কর্পোরেশন, প্রথম কলকাতার মেয়র কে ছিল? কলকাতার প্রথম মেয়র কে ছিলেন? খুব important দেশবন্ধু question. চিত্তরঞ্জন। চিত্তরঞ্জন দাস। চিত্তরঞ্জন। দেশবন্ধু চিত্তরঞ্জন দাস। কত সালে? 1924। স্বরাজ পার্টি তৈরি করেছিল, যদি মনে থাকে। ঠিক আছে, সেকেন্ড কে ছিল? সুভাষচন্দ্র বোস। সুভাষচন্দ্র বোস। এই যে মারা যাওয়ার পরে সুভাষচন্দ্র বসু হয়েছিল 1930-এ, 1930-তে। তারপর আমাদের অনেক এসেছে, বিধানচন্দ্র রায় থেকে শুরু করে আমাদের বিধানচন্দ্র রায় ছিলেন। তারপরে আমাদের বিধানচন্দ্র রায় ছিলেন 1931-এ। আর বর্তমানে কি আছেন? ফিরহাদ হাকিম। ফিরহাদ হাকিম। ফিরহাদ হাকিম। স্যার বিধানচন্দ্র রায় কত সাল? 1931, 1931। হয়েছে? হ্যাঁ স্যার হয়েছে। এবার একটা জিনিস একটু দেখো, যে মিউনিসিপ্যাল কর্পোরেশন যে রয়েছে আমাদের, যে কলকাতাতে স্যার যে একটু আগে পেজটা একবার। ওকে, হ্যাঁ স্যার হয়ে গেছে। কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের ক্ষেত্রে কি হয়, প্রথমে কলকাতা মিউনিসিপ্যাল এর ক্ষেত্রে প্রথমে জনগণের ভোট হয়। ভোট হয়, ঠিক আছে? জনগণের ভোটে কাউন্সিলর নির্বাচিত হয়। কতজন কাউন্সিলর হয়? 141 জন কাউন্সিলর প্রথমে নির্বাচিত। তাহলে কাউন্সিলরকে সরাসরি জনগণ ভোট দেয়। তাহলে আমরা বুঝতে পারলাম, তাহলে কাউন্সিলরকে ভোট দেয় কে? জনগণ। কাউন্সিলর ভোট দিল জনগণ, ভালো কথা। তাহলে জনগণের ভোটে কাউন্সিলর নির্বাচিত হলো কতজন? 141 জন কাউন্সিলর হলো। এবার এই 141 জন কাউন্সিলরের মধ্য থেকে যে প্রধান হয়, যে কাউন্সিলররা নিজেদের মধ্যে ভোট দেবে, ভোট দিয়ে নির্বাচিত করবে, তাদের মধ্যে যে প্রধান হবে, ঠিক আছে, তাদেরকে নিয়ে এখান থেকে তাদেরকে নিয়ে গঠিত হবে মেয়র। তাদের যে প্রধান হবে তাকে বলা হবে মেয়র। তারা নিজেদের মধ্যে ভোট দেবে, ভোট দেওয়ার পর ডিসাইড করবে কে হবে। এবার মেয়র হবে হেড। এবার মেয়রকে অ্যাসিস্ট করার জন্য থাকবে ডেপুটি মেয়র, যেরকম থাকে প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্ট, যেরকম ডেপুটি মেয়র থাকে। আর 12 জন কাউন্সিলর, মানে যাদেরকে সব থেকে ভালো সে মনে করে, যেমন আমাদের মন্ত্রী পরিষদ বলেছিলাম, এরকম মেয়র, ডেপুটি মেয়র আর 12 জন কাউন্সিলর, ঠিক আছে, নিয়ে প্রায় 14 জনের গঠিত হয় একটা মেয়র ইন কাউন্সিল। মেয়র ইন কাউন্সিল, ওকে, মেয়র ইন কাউন্সিল গঠিত। বুঝতে পারলাম না? পারলাম না? বল। স্যার এই 12 জন কাউন্সিলর কে কারা নিয়ে আসবে? কেউ নিয়ে আসবে না। এই যে 144 জন হলো, তার মধ্যে গুরুত্বপূর্ণ 12 জনকে নিয়ে আর মেয়র আর ডেপুটি মেয়র নিয়ে গঠিত হবে মেয়র ইন কাউন্সিল, এই 144 জনের মধ্যে। এই যে আমাদের ভোট হলো, লোকসভার ভোট হলো, লোকসভার ভোটে প্রত্যেকেই যে এমপি হলো, তার মধ্যে থেকে কি হবে?
যে আমাদের নির্মলা সীতারামন, তারপর হচ্ছে অমিত শাহ, নরেন্দ্র এই মেয়রের কে মনে করে প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী, আর হচ্ছে তোমার বাকি আরো যে বড় বড় কিছু মিনিস্টারদেরকে নিয়ে যেমন আমাদের ক্যাবিনেট গঠিত হয়, সেরকম মেয়র ইন কাউন্সিল। এবার বুঝে গেছে, যাকে যাকে মনে করবে মেয়র তাদেরকেই নেবে। আচ্ছা, মানে পার্টি সিলেক্ট করবে তো কোন 12 জনকে নেওয়া অবশ্যই হবে, তাই তো? অবশ্যই অবশ্যই, সবই বাবু পার্টির খেল, সবই দলের খেল, কিছু অন্য কিছুই নয়। আচ্ছা, এই যে ডেপুটি কাউন্সিলর, মেয়রও কি নির্বাচনের মাধ্যমে হয়? কারণ হ্যাঁ, এই তো বললাম, জনগণের ভোট, জনগণের ভোট দিলে, ভোট দিয়ে 144 জন কাউন্সিল নির্বাচন করলে সেই কাউন্সিলের লোকেরা নিজেদের মধ্যে, যেমন স্পিকার কিভাবে নিযুক্ত হয় বা প্রাইম মিনিস্টার কি করে হয়, আমরা ভোট দিলাম, ভোট দিয়ে কি করলাম, এমপি সিলেক্ট করলাম, সমস্ত এমপি ভোট হলো, এমপিদের মধ্যে যে দল জিতলো সে দল কি করবে, তাদের যে হেড হবে তাকে প্রাইম মিনিস্টার করে। এখানেও সেই ব্যাপার, যেমন লোকসভা নির্বাচন সেরকম ভাবেই মিউনিসিপ্যালের নির্বাচন, একই ব্যাপার। আর ডেপুটি মেয়রটাও তাই? ডেপুটি মেয়র একই ব্যাপার, ডেপুটি মেয়র মানে ওই যেমন যে হচ্ছে তাকে অ্যাসিস্ট্যান্ট, মানে ওদের ভাইস প্রেসিডেন্ট, ভাইস ডেপুটি পিএম যে হয়, মনে আছে তো, দুজন যদি সেরকম আচ্ছা, যোগ্যতা সম্পন্ন হয় তখন ডেপুটি মেয়র করে রাখে, মানে সে যদি কখনো না আসে তার জায়গায় হবে, বসার কোনো সমস্যা নেই। আচ্ছা, ধরুন একটা জায়গায় ধরুন 20টা ওয়ার্ড আছে, ঠিক আছে? হ্যাঁ, তো 10টা ওয়ার্ডে রয়েছে ধরুন বিজেপি, আর 10টা ওয়ার্ডে ধরুন রয়েছে তৃণমূল। তাহলে ওখানকার মেয়র কি হবে, কি তৃণমূল হবে না বিজেপি হবে? সেটা দেখো, সে সে ওরকম তো হয় না, কারণ কি বলতো, মানে হলে একটা গন্ডগোল ওই সময় হয়, কোনো কিছু না কিছু ভোটের ব্যাপার স্যাপার করবে। দেখো, টাই কখনোই হয় না, ঠিক আছে, টাই হলে সে তখন দেখা যাবে যে কোনো না কেউ নির্দল থাকবে যে তাকে সমর্থন করে দেবে, তখন হতে পারে এরকম যে সাপোজ 11টা সিট থাকে, 5টা বিজেপি, 5টা আর একটা এক নির্দল হলো একটা, তাহলে এই নির্দল যাকে সাপোর্ট করবে সেই হয়ে যাবে, সে তার 6 হয়ে যাবে, ঠিক আছে। বা এরকমও হতে পারে, 5 জন যে আছে তার মধ্যে একজনকে পয়সা দিয়ে আরেকজন কিনে নিল, সে হয়ে গেল 6, হয়ে গেল 4, এইসব তো চলে, কাউকে কি আর, জেনারেলি যে পার্টি ক্ষমতায় থাকে বিধানসভায় সে পঞ্চায়েত বা মিউনিসিপ্যালিটি বানিয়ে নেয়, মমতা যেমন করে নিচ্ছে, এই আর কি। এটা কোনো ব্যাপার আচ্ছা, না, বুঝে গেল প্রত্যেকের। হ্যাঁ স্যার। ঠিক আছে, তাহলে মোটামুটি এটা আমরা বুঝলাম, তাহলে আমাদের নেক্সট ডে আমরা হচ্ছে ডিসকাস করবো ডিসকাস করি বলতে। আগের পেজটা একটু দেখাবেন। হ্যাঁ, দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, তোমাদের সেই সংবিধান বহির্ভূত বা সংবিধানের অন্যান্য সংস্থাগুলো পড়েছিলাম, তোমাদের এই ইলেকশন কমিশন, ট্যাগ, টিএসসি, না, না। এগুলো করায়নি না, আমাদের যে লোকপাল, ট্যাগ হ্যাঁ স্যার কিভাবে পড়েছিলেন, নির্বাচিত, ফাইন্যান্স কমিশন, স্যার অ্যাটর্নি পড়িয়েছিলেন। জেনারেল, অ্যাডভোকেট জেনারেল, সংবিধান বহির্ভূত কি সমস্যা বললেন, ওগুলো তো করেননি। সংবিধান বহির্ভূত সংস্থা মানে ওই তোমার এইগুলো, তোমার ধরো ওই ও মানবাধিকার আচ্ছা, কমিশন। স্যার এগুলো হয়েছিল। হ্যাঁ, এর সংস্থা হয়েছিল, আর না সমস্যা। না না না, এগুলো তো হয়েছে কেন। আর তোমাদের এই কেন্দ্র শাসিত অঞ্চলের অঞ্চল, তারপর অনেক রাজ্যের সাথে বিশেষ ব্যবস্থা, সেটাও হয়েছিল স্যার। হ্যাঁ স্যার। তো হয়েছে বেশিরভাগই, তো সবই তো হয়ে গেছে। এবার আচ্ছা, অ্যামেন্ডমেন্ট গুলো সব মনে আছে, সংশোধন গুলো? করিয়েছিলেন? হ্যাঁ স্যার, পড়িয়েছিলেন আপনি। স্যার এতগুলো তো ভুলে যায়। কয়েকটা করতে হবে, সব করতে হবে না, কিন্তু কিছু তো করতে হবে। তাহলে কি করা যায় বলো তো পরে কি? স্যার ইকোনমিক্স পড়াবেন বলছিলেন।
হ্যাঁ ইকোনমিক্স তো করাবো, সেটা তো ইকোনমিক্সে করাবো, আর হচ্ছে সেটা তো করাবো, এবার কিন্তু কনস্টিটিউশনের পরের দিন কি করা যায় এবার। স্যার একটা একটা টপিক বলে দিন যেটা এরকম ক্লাস টেস্ট দেবো আমরা। আচ্ছা, তাহলে এক কাজ করো, প্রেসিডেন্ট, ঠিক আছে, প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, হ্যাঁ স্যার। ওকে, পড়া যাবে। সংবিধানের স্যার। ক্লাস কবে হবে স্যার? হ্যাঁ সংবিধানের ক্লাস কবে হবে? পরের সপ্তাহে, আজকের সামনের দিনেই? সপ্তাহে। না সেটা দেখো আমি বলে, এই সব আসলে ভোটটা হয়ে গেলে না, কারণ এই স্যারের হচ্ছে যে ভোটের ডিউটি পড়েছে, এবার ইংলিশ স্যারও বলে দিয়েছে 4 তারিখের আগে ক্লাস নিতে পারবে না। প্রত্যেক স্যার এতটা ব্যস্ত হয়ে গেছে মানে ভোটের জন্য, ওই জন্য কেউ ডেট দিতে পারছে না। এই ভোটটা চলে গেলে আমি পুরো রুটিনটা তোমাদের দিতে পারবো। ওই ভোটের জন্য কেউ মানে কবে কখন ডিউটি পড়ে যাচ্ছে নিজেরাও বুঝতে পারছে না, বলে অফিস যাচ্ছে, অফিস থেকে আমাদের ডিউটিতে বলছে এখানে যেতে হবে, এই সময় আসতে হবে, খুব সমস্যা করছে, ওই জন্য স্যাররা ক্লাসই নিতে পারছে না। যাই হোক, ওই জন্য ভোটটার পরে 4 তারিখের পরে যে ক্লাসগুলো রুটিন আমি দিয়ে দেবো। তো সেটা হচ্ছে কবে হবে দাঁড়া আমি বলে দেবো অবশ্যই, হ্যাঁ এই কিছুদিন পরেই বলে দেবো, এটা নেক্সট উইকে হবে। তো ধরে রাখো এই মঙ্গলবার বুধবার এরকম সময়ের দিকেই হবে, ভোটের রেজাল্ট আছে এই সময়। স্যার বলো বলছি যে আমাদের হিস্ট্রিতে ওই মোগলটা শুরু করেছিলেন আকবর অব্দি হয়েছে, তারপরে তার বাকিটা হলো না। ও একটু বাকি রয়েছে না, আচ্ছা হ্যাঁ আচ্ছা ঠিক আছে, ওটা আমি তোমাদের হচ্ছে কালকে কালকে আচ্ছা কালকে যদি সৌম্য স্যার না নেয় তাহলে আমি কালকে নিয়ে নেবো, নাহলে পরশু দিন, কাল বা পরশুর মধ্যে আমি নিয়ে নেবো, ঠিক আছে মোবাইলটা। ঠিক আছে এটা তাহলে থাকবে, পরের দিন প্রথমে টেস্ট হবে, তারপরে আমি একটু টপিকটা পুরো আবার ডিসকাস করে দেবো, টেস্টের পরে আমি টপিক ডিসকাশন করবো। স্যার ওইগুলো আরেকবার তাহলে বলে দেবেন পরে সময় করে গিয়ে ওইগুলো রিভাইজ আচ্ছা করলে ঠিক ভালো আছে, হয়। সবগুলোই বলে দেবো, সবগুলোই বলে দেবো, যেগুলো যেগুলো বলবে সবই আমি ডিসকাস করে দেবো। ঠিক আছে ঠিক আছে, আগে প্রেসিডেন্টটা করে দিই, প্রেসিডেন্টটা পরের দিন টেস্ট হবে, তারপর টপিক ডিসকাশন হবে, যা আছে আমি পুরো জিনিসটা এবার রিভাইজ করি, ওকে ঠিক আছে। টেস্ট দেবে তারপর রিভাইজ।